বঙ্গোপসাগর ঘিরে বিপুল সম্ভাবনা কাজে লাগাতে চীনের সহযোগিতা চান প্রধান উপদেষ্টা। দেশটিতে শুল্কমুক্ত প্রবেশাধিকার বিশাল সুযোগ, চীনা গণমাধ্যমের সাক্ষাৎকার। যুক্তরাষ্ট্রের চড়া শুল্কারোপে বড় প্রভাব পড়বে না রফতানিতে, আশা অর্থ উপদেষ্টার। জানালেন, ঈদ ঘিরে মার্চে রেমিটেন্স এসেছে $300 কোটি, নিয়ন্ত্রণে ছিল দ্রব্যমূল্য। তৈরি পোশাকের মার্কিন বাজার হারানোর সংখ্যা কম বাংলাদেশের। ভারতের চেয়ে এগিয়ে থাকবে উৎপাদন সক্ষমতায়, রপ্তানি আয় ধরে রাখতে নীতি কৌশল সাজানোর পরামর্শ অর্থনীতিবিদদের। ঈদের ছুটি শেষে খুলল অফিস, আদালত, ব্যাংক। শেয়ার বাজারে শুরু লেনদেন। রাজধানীর আশপাশে পোশাক কারখানায় ফিরেছে কর্মচাঞ্চল্য। এবং 2 সপ্তাহের সফরে ঢাকায় IMF প্রতিনিধি দল। সরকারের উচ্চ পর্যায়ের সঙ্গে হবে একাধিক বৈঠক। কিস্তি ছাড়ের শর্ত পূরণে চলবে আলোচনা। দেখছিলেন শিরোনাম। আমন্ত্রণ জানাচ্ছি দেশ ও দেশের বাইরের অর্থ বাণিজ্যের নানা খবর নিয়ে আমাদের নিয়মিত আয়োজন এ সময়ের বাণিজ্যে। আপনাদের সঙ্গে আছি আমি কাজল আব্দুল্লাহ। যুদ্ধ নয়, শান্তি একমাত্র সমাধান। চীন সফরকালে দেশটির রাষ্ট্রীয় গণমাধ্যম CGTN-কে দেয়া সাক্ষাৎকারে এমন মন্তব্য করেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। বঙ্গোপসাগরের অপার সম্ভাবনা কাজে লাগাতে চীনের সহযোগিতা চেয়েছেন তিনি। বলেন, এতে দুই পক্ষই লাভবান হবে। সাক্ষাৎকারে বেল্ট অ্যান্ড রোড ইনিশিয়েটিভের প্রতি গুরুত্ব আরোপ করে প্রধান উপদেষ্টা জানান, এই উদ্যোগে গোটা দক্ষিণ এশিয়ার অর্থনীতি উপকৃত হবে। We have the big ocean, as I said, Bay of Bengal, just next to us, huge. We are not very organized in catching fish from the ocean. China will bring that technology, China will bring that experience for us, and we'll work together to make sure we all benefit from it. War no more. That's it. We have to do everything to make sure there's no word called war anymore. Peace is the solution. War is not a solution. One war leads to another war. So why don't we build peace so that there's no need for war? ট্রাম্প প্রশাসন চড়া শুল্কারোপ করলেও বাংলাদেশের রফতানিতে বড় কোনো প্রভাব পড়বে না বলে আশা করছেন অর্থ উপদেষ্টা সালেউদ্দিন আহমেদ। সকালে সচিবালয়ে নিজ দপ্তরে সাংবাদিকদের তিনি বলেন, রমজান ও ঈদ ঘিরে মার্চ মাসে দেশের ইতিহাসে সর্বোচ্চ $300 কোটি রেমিটেন্স এসেছে। স্বস্তির সঙ্গে ঈদ উদযাপন করেছে মানুষ। আমরা খুব বেশি পড়বে না, যে একেবারে যে পড়বে না তা না, আমরা ওটা দেখবো কীভাবে পুষিয়ে নেওয়া যায়। বিরাট একটা হিসাবে না। আর আমাদের সুবিধা যে গার্মেন্ট ইন্ডাস্ট্রি চায়না থেকে রিলোকেট করবে। চায়না তো আর একটা জিনিস এসে করবেন, যে আমাদের যে গার্মেন্টটা আছে আমরা লোয়ার এন্ডে কিন্তু, মানে যেটা টার্গেট বা ওয়াল মার্কেটে বিক্রি হয়, যেটা খুব বেশি দাম না। ইভেন যদি ট্যারিফ ওরা বেশি করে, খুব বেশি দাম এসে হবে না, যেটা আমি 2007-8-এ দেখেছি। আমাদের কিন্তু এক্সপোর্ট একেবারে এফেক্ট করা নাই। মার্কিন নতুন শুল্ক নীতিতে বাংলাদেশের চেয়ে ভিয়েতনামের ঘাড়ে চাপ বেশি পড়ায় বাজার হারানো নিয়ে খুব একটা দুশ্চিন্তা নেই পোশাক খাতের উদ্যোক্তাদের। আবার ভারত সুবিধাজনক অবস্থানে থাকলেও দেশটিতে ক্রয়দেশ তাৎক্ষণিক সরে যাওয়ার শঙ্কাও ভোগাচ্ছে না তাদের, কারণ দেশটির বর্তমান উৎপাদন সক্ষমতা বাংলাদেশের তুলনায় বেশ কম। তবে সার্বিকভাবে অন্য দেশের মতো বাংলাদেশেরও রপ্তানি আয়ে ধাক্কা লাগবে, সেই হিসাব কষেই আগামীর নীতি কৌশল সাজানোর তাগিদ দিচ্ছেন অর্থনীতিবিদরা। যুক্তরাষ্ট্রের তৈরি পোশাক বাজারে শীর্ষ 5 রপ্তানিকারক দেশের মধ্যে বর্তমানে চীনের 20.44%, ভিয়েতনামের 19.38, বাংলাদেশের 11.07, ভারতের 7.05 ও ইন্দোনেশিয়ার দখলে রয়েছে 5.76%। তবে বর্তমানে ভিয়েতনাম ও চীনের তুলনায় 2 থেকে 3 গুণের বেশি প্রবৃদ্ধি নিয়ে সবচেয়ে সুবিধাজনক অবস্থানে বাংলাদেশ। আর প্রবৃদ্ধির হিসাবে ভারত বাংলাদেশের ঘাড়ে নিঃশ্বাস ফেললেও রপ্তানিতে রয়েছে বেশ পিছিয়ে। এর মধ্যে আবার ট্রাম্পের আগের মেয়াদ থেকেই মার্কিন বাজারে আধিপত্য হারাচ্ছে চীন। উদ্যোক্তারা বলছেন, ট্রাম্পের নতুন শুল্ক নীতিতে বাংলাদেশ থেকে পিছিয়ে পড়বে ভিয়েতনাম। আর চীনা পণ্যে শুল্ক কম হলেও পোশাকের ভিন্নতার কারণে বাজার হারানোর খুব একটা শঙ্কা নেই বাংলাদেশের। শুল্কের হিসেবে ভারত ইন্দোনেশিয়া ভালো অবস্থানে থাকলেও পিছিয়ে রয়েছে উৎপাদন সক্ষমতায়। চায়নার উপর এইটা ছাড়াও অন্য বাণিজ্য যুদ্ধও কিন্তু থাকবে, ফলে চায়নার রপ্তানিটা অবশ্যই কমলে একটা গ্যাপ তৈরি হবে। সেই জায়গাটাতে একটা সম্ভাবনা আমাদের তৈরি হবে। আমরা যে ধরনের পোশাক তৈরি করি, ভারতও অনেকটা ওই ধরনের পোশাকই তৈরি করে। যুক্তরাষ্ট্রে যে পণ্য রপ্তানি করছে তার বাইরে তাদের খুব বেশি ক্যাপাসিটি নেই। নতুন করে খুব বেশি অর্ডার তারা কালকেই নিতে পারবে।
এটা আমি মনে করছি না। তবে চড়া শুল্কের কারণে যুক্তরাষ্ট্রের বাজারে হোঁচট খেতে পারে বাংলাদেশের মোট রপ্তানি আয়, এমন আশঙ্কা সামনে রেখেই নীতি কৌশল সাজানোর পরামর্শ অর্থনীতিবিদদের। তুলনামূলকভাবে প্রতিযোগিতার পরিবেশের দিক থেকে যদি আমরা চিন্তা করি যে কার কাছ থেকে নিলে কত শুল্ক পড়বে, তাহলে বাংলাদেশেরটা হয়তো কিছুটা কম পড়বে। কিন্তু আবার একই সাথে আমরা যদি আবার ভারত বা পাকিস্তান যদি ধরি, তারা কিন্তু আবার 10%-এর মতো আমাদের থেকে কম শুল্ক দিয়ে ঢুকবে। কারোর কাছ থেকে বেশি আমরা প্রতিযোগিতার সম্মুখীন হব, কারোর কাছ থেকে হয়তো তুলনামূলকভাবে কম। একক পণ্য নির্ভরতা থেকে সরে আসতে না পারলে আগামীতে এমন ধাক্কা সামলানো আরো কঠিন হবে বলেও মনে করেন এই অর্থনীতিবিদ। কিন্তু এটার ফলে বৈশ্বিক এম এস আরিফিন, সময় সংবাদ, ঢাকা। এদিকে শুল্ক কমাতে ট্রাম্প প্রশাসনের সঙ্গে সরাসরি কথা বলবেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। শনিবার রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় জরুরি বৈঠক শেষে ব্রিফিংয়ে কথা জানানো হয়। বাণিজ্য ঘাটতি কমাতে মার্কিন পণ্য আমদানি বাড়ানোর সিদ্ধান্ত হয়েছে বলে জানান বাণিজ্য উপদেষ্টা। সম্প্রতি মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নতুন শুল্ক আরোপের সিদ্ধান্তে বাংলাদেশের শুল্ক বেড়ে 37% দাঁড়িয়েছে। নতুন শুল্কের বোঝা নিয়ে দেশটিতে কিভাবে বাংলাদেশের রপ্তানির ধারা অব্যাহত রাখা যায় তা নিয়ে শনিবার সন্ধ্যায় প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের নেতৃত্বে তার বাসভবন যমুনায় জরুরি বৈঠকে বসেন। বৈঠক শেষে সংবাদ সম্মেলনে প্রধান উপদেষ্টার হাই রিপ্রেজেন্টেটিভ ডক্টর খলিলুর রহমান জানান, যুক্তরাষ্ট্রের শুল্ক বৃদ্ধি আকস্মিক কোনো বিষয় নয়। ফেব্রুয়ারিতেই বাংলাদেশ শুল্ক ইস্যুতে যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনা করেছে। এটা প্রধান উপদেষ্টা এই ট্রাম্প অ্যাডমিনিস্ট্রেশন আসবার পরের থেকে অনুধাবন করেছেন এবং একেবারে সময়ে মতন ব্যবস্থা নিয়েছেন। আমরা প্রথম দেশ যারা ইউনিল্যাটারালি এই উদ্যোগটা নিয়েছে। আর বাণিজ্য উপদেষ্টা জানান, বাণিজ্য ঘাটতি কমাতে ট্রাম্প প্রশাসনের সঙ্গে সরাসরি কথা বলবেন প্রধান উপদেষ্টা। আমাদের ধারণা এটা কোনো ক্ষতিগ্রস্ত আমরা হব না। আমাদের থেকে ট্যারিফ কম আছে ইন্ডিয়া এবং পাকিস্তানের, থাকলেও আমাদের পণ্যের বৈচিত্র্য ইন্ডিয়া এবং পাকিস্তানের থেকে রপ্তানি মানে অ্যাপারেল সেক্টরে অনেক বেশি ডাইভার্সিফাইড। এছাড়া বাণিজ্য ঘাটতি কমাতে নানা পদক্ষেপের কথা জানান সরকারের নীতি নির্ধারকরা। শাকির আহমেদ, সময় সংবাদ। পরিবার ও স্বজনদের সঙ্গে ঈদ উৎসব কাটিয়ে আবারও শ্রমিকরা জীবিকার প্রয়োজনে ফিরে এসেছেন কর্মস্থলে। তাদের পদচারণে মুখর শিল্পাঞ্চলগুলো। ঈদযাত্রা শেষে কাজে যোগ দিয়ে স্বস্তির কথা জানান শ্রমিকরা। তবে এখনও শতভাগ উপস্থিতি না হলেও 2-1 দিনের মধ্যেই হবে বলে আশা কারখানা কর্তৃপক্ষের। টানা 9 দিন বন্ধ থাকার পর খুলতে শুরু করেছে তৈরি পোশাক কারখানা। রোববার সকাল থেকেই দলে দলে প্রিয় কর্মস্থলে যোগ দেন শ্রমিকরা। সাভারে ইপিজেড সহ প্রায় 1800 কারখানায় একযোগে উৎপাদন কাজ শুরু হয়েছে। চলছে কারখানার মেশিন, সচল হচ্ছে অর্থনীতির চাকা। কর্মচাঞ্চল্য ফিরেছে শ্রমিকদের মাঝে। ঈদ যাত্রা শেষে কাজের যোগ দিয়ে স্বস্তির কথা জানান শ্রমিকরা। বাড়িতে ভালোভাবে ঈদ কাটছি, ভালোভাবে যাতে কোনো সমস্যা হয়নি। আবার আসছি, এসে ভালোভাবে কাজ করতেছি। রাস্তাঘাটে কোনো যানজট ছিল না, এবার যাওয়ার গুলো যানজট ছিল না, আসার গুলো যানজট ছিল না, সব কিছু ভালো লাগছে। আমাদের এইবার ছুটি হয়েছে, আগে ভাগে ধাপে ধাপে ছুটি দিয়েছে, এই জন্য খুব ভালো হয়েছে। তবে শ্রমিক উপস্থিতির সংখ্যা শতভাগ না হলেও 98 থেকে 99% শ্রমিক উপস্থিত হয়েছে বলে জানান মালিকপক্ষ। আমাদের শ্রমিকরাও আমাদের ঈদ যাপন করেছে, এসে খুবই খুশি খাসাল আছে। আর কোনো বর্তমানে আমাদের কোনো সমস্যা ফ্যাক্টরিতে নেই, সুন্দরভাবে আমাদের পরিচালনা হচ্ছে। এদিকে অনেকটা একই চিত্র শিল্পাঞ্চল গাজীপুরেও। স্বাচ্ছন্দ্যে কাজে যোগ দিতে দেখা যায় শ্রমিক কর্মচারীদের। ইন্ডাস্ট্রিয়াল পুলিশের তথ্য মতে রোববার মোট 209টি কারখানা চালু হয়েছে, যার বেশিরভাগই ওষুধ প্রস্তুতকারী কারখানা। আজকে অফিস খোলা, ঠিক আছে, খারাপ অনেকের একটু ছুটি বেশি, আমার একটু ছুটি কম, ওই হিসেবে একটু মনের একটু থাকতে পারে, আবেগ থাকতে পারে। 10 দিন ছুটি হয়েছে, আজকে এই ঈদ থেকে বাড়িতে আসলাম, আজ ডিউটি করার লাগে। নারায়ণগঞ্জে পোশাক শিল্প খাতে দেখা গেছে ভিন্ন চিত্র। কিছু সংখ্যক গার্মেন্টস কারখানা খোলা হলেও অধিকাংশ কারখানা এখনো বন্ধ রয়েছে। চন্দ্রা বিশ্বাস, ববি, সময় সংবাদ। ঈদের লম্বা ছুটির পর আবারও শুরু হয়েছে পুঁজিবাজারের লেনদেন। তবে প্রথম দিনেই সূচকের বড় ধরনের পতন দেখল দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জ ডিএসই। সবশেষ বাজার পরিস্থিতি জানাতে এবার চলে যাব ডিএসইর ওয়েবসাইটে। যদি বলি যে একটু ডিএসইর ঈদের পরে কিন্তু প্রথম কার্যদিবস। শুরুতে আমরা দেখছি যে সকাল থেকে কার্যক্রম শুরুর পর থেকে কিন্তু ডিএসইর সূচকের যে ওঠানামা, মিশ্র প্রবণতা। এখন কিন্তু নিম্নমুখী অবস্থায় রয়েছে 3টি সূচকই। প্রধান সূচক ডিএসই এক্স অবস্থান করছে 31 পয়েন্ট নিম্নমুখী অবস্থান করছে 5187 পয়েন্টে। ডিএসইর
শরিয়ার সূচক যেটি সেটি কিন্তু 4 পয়েন্ট কমে অবস্থান করছে 1163-তে এবং 2 পয়েন্ট কমে ডিএসসি শরিয়ার সূচক ডিএসসি 13 অবস্থান করছে আমরা দেখছি যে 1912 পয়েন্টে। এছাড়া এখন পর্যন্ত আমরা যদি বলি যে শেয়ার লেনদেন হয়েছে কিন্তু হাত বদল হয়েছে 44,230 বার, যার সর্বোচ্চ বাজার মূল্য আমরা দেখছি যে 130 কোটি। যদিও এই সময়ের ব্যবধানে কিন্তু আমরা দেখছিলাম যে ঈদের আগে কিন্তু অনেক সময় 190, 192 কি 180 কোটি টাকাও কিন্তু এরকম লেনদেন হয়েছে। 82টি প্রতিষ্ঠানের শেয়ারের দর বেড়েছে, 262টি প্রতিষ্ঠানের নিম্নমুখী অবস্থায় রয়েছে শেয়ারের দর। এছাড়া অপরিবর্তিত অবস্থায় দেখছি আমরা যে 33টি শেয়ারের দর। সেক্ষেত্রে যদি আমরা একটু বলি যে টপ 20 শীর্ষ 20টি প্রতিষ্ঠানের শুরুতে আমরা দেখছি যে একটি ফার্মা প্রতিষ্ঠান বেক্সিমকো ফার্মা প্রতিষ্ঠানটি তাদের শেয়ারের দর এখন পর্যন্ত আমরা দেখছি 101 টাকা 50 পয়সায় কিন্তু বিক্রি হচ্ছে। সর্বোচ্চ ছিল 102 টাকা 50 পয়সা, সর্বনিম্ন দেখছি আমরা 93 টাকা 30 পয়সায়। 2 নম্বর অবস্থানে দেখছি শাহিনপুকুর সিরামিক্স প্রতিষ্ঠানটি তাদের শেয়ারের দর 27 টাকা 70 পয়সা দরে বিক্রি করছে। সর্বোচ্চ ছিল 27 টাকা 90 পয়সা, সর্বনিম্ন আমরা দেখছি যে 25 টাকা 50 পয়সায় ছিল। এছাড়া এআইএফ প্রতিষ্ঠানটির এখন পর্যন্ত আলিফ ইন্ডাস্ট্রি প্রতিষ্ঠানটি যাদের শেয়ারের দর 51 টাকায় হাত বদল চলছে, সর্বোচ্চ ছিল 53 টাকা। এছাড়া সর্বনিম্ন দেখছি আমরা 49 টাকা 40 পয়সা ছিল। তো সব মিলে বলা চলে যে ঈদের পরে হওয়ার কারণে কিন্তু অনেক প্রতিষ্ঠানে তাদের শেয়ার বিক্রি শুরু করেনি, কিংবা অনেকেই কিন্তু বলছে যে শেয়ারের দর এখনও সেভাবে ক্রেতা বিক্রেতা কিন্তু সমাগম এখনও কম। সব মিলেই বলা চলে যে বাজার এই সপ্তাহ একটু এদিক ওদিক থাকলেও আগামী সপ্তাহে থেকে আবার ভালোভাবে শুরু হওয়ার একটা প্রত্যয় থাকতে পারে, এমনটি আমরা দেখছিলাম ডিএসসি সবশেষ। মৌলভীবাজারে অনাবৃষ্টি ও খরায় শুকিয়ে গেছে হাওরের পানি, ফেটে চৌচির ফসলি জমি। বড় ধানাবাদে কাঙ্ক্ষিত উৎপাদন নিয়ে শঙ্কিত কৃষক। উপজেলা প্রশাসন বলছে হাওর পাড়ে স্থায়ীভাবে সেচ সংকট সমাধানে নেওয়া হয়েছে ভূ উপরিস্থ পানি ব্যবহারের উদ্যোগ। পানির জন্য হাহাকার করছেন মৌলভীবাজারের হাইল হাওর, কাওয়াদিঘি ও হাকালুকি হাওর পাড়ের কৃষকরা। এবছর নির্ধারিত লক্ষ্যমাত্রার চেয়ে অতিরিক্ত 1000 হেক্টর জমিতে বোরো চাষ হয়। তবে অনাবৃষ্টি ও টানা খরায় কাঙ্ক্ষিত ফলন নিয়ে দুশ্চিন্তায় কৃষক। ধান বারোই তো নদীতে পানি নাই, তখন তো আমরা খুব অসহায়। 2 কিলোমিটার দূর তো নেই, আমি পানি নিছি, পানি মেশিন দিয়া আমি পানি জমিনও রাখতাম পারছি না, জমিন ফাটিয়া গেছে গিয়া। বিল ও নদীর পানি সংরক্ষণে দ্রুত পদক্ষেপ নেয়ার আহ্বান হাওর রক্ষা আন্দোলনের নেতাদের। হাওরের এই সময় যেন পানি রিজার্ভ রাখার একটা ব্যবস্থা করে এবং জীব বৈচিত্র্য যাতে বিনষ্ট না হয় সেই দিক দিয়েও যেন পদক্ষেপ গ্রহণ করেন। হাওর অঞ্চলে সেচ সংকট সমাধানে সারফেস ওয়াটার নামে একটি প্রকল্পের অনুমোদন দিয়েছে একনেক। প্রকল্পে এক্সিকিউশন পর্যায়ে চলে গেলে আমরা সারফেস ওয়াটার ব্যবহার করে আমরা এই বুরু ক্ষেতের যে সেচের যে পানির দরকার সেটা আমরা নিশ্চিত করতে পারবো বলে আমরা আশা করছি। কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের তথ্য মতে এবছর জেলায় ৬২,১০০ হেক্টর জমিতে বোরো চাষের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। সময় সংবাদ, মৌলভীবাজার। 4 বছর পর ফাইবার সেবাদাতাদের কাছ থেকে আবারও নেটওয়ার্ক মনিটরিংয়ের নিয়ন্ত্রণ ফেরত পাচ্ছে মোবাইল অপারেটররা। ডেটা নেটওয়ার্ক নিয়ন্ত্রণকারী DWDM মেশিন আমদানি এবং তা ফাইবার নেটওয়ার্কে বসানোর সুযোগ দিচ্ছে বিটিআরসি। শিগগিরই এ বিষয়ে জারি হবে নির্দেশনা। নতুন সিদ্ধান্তে পড়ে থাকা ৮৬,০০০-এর বেশি সরকারি ফাইবার কম খরচে ভাড়া নিয়ে কার্যকরভাবে ব্যবহার করতে পারবে মোবাইল অপারেটরগুলো। এতে বাড়বে সরকারের রাজস্ব। শুভ খানের রিপোর্ট। মোবাইলে 4G সেবায় একজন গ্রাহক নির্ধারিত 7 Mbps গতিতে সেবা পাচ্ছেন কিনা তা পর্যবেক্ষণ, নেটওয়ার্কের সর্বোচ্চ স্থায়িত্ব নিশ্চিত করা এবং মুহূর্তেই ফাইবার কাটা পড়ার নির্দিষ্ট স্থান শনাক্ত করে ডেন্স ওয়েভ লেংথ ডিভিশন মাল্টিপ্লেক্সিং বা DWDM মেশিন। 2012 থেকে 2021 সাল পর্যন্ত বিটিআরসির অনুমতি দিয়ে এই যন্ত্র আমদানি করে ফাইবার নেটওয়ার্কে বসাতো মোবাইল অপারেটররা। ওই সময়ে সরকারি ফাইবার প্রতি মিটার মাত্র 5 থেকে 7 টাকায় ভাড়া নিত তারা। তবে 2021 সালেই বিটিআরসি এই সুযোগ ফাইবার প্রতিষ্ঠানকে দিলে কার্যকরভাবে সরকারি ফাইবার ব্যবহারের সুযোগ বন্ধ হয়ে যায় মোবাইল অপারেটরদের জন্য। বেসরকারিতে ক্যাপাসিটি ভিত্তিক ব্যান্ডউইথ ট্রান্সমিশনে প্রায় 17 টাকা খরচ করতে হচ্ছে মোবাইল অপারেটরদের।
উচ্চ খরচের কারণে ৪৫,০০০ মোবাইল টাওয়ারের মধ্যে ফাইবারে সংযুক্ত মাত্র ৩৫%। তবে সম্প্রতি আবারও DWDM মেশিন আমদানি ও নিয়ন্ত্রণের অনুমতি চায় মোবাইল অপারেটররা। ছাড় দেওয়ার আশ্বাস দেয় সরকারও। এমএলএদেরকে আমরা এনটিটিএল প্রশ্নে অনেক ছাড় দিব এবং সেটা আমরা প্রমিস করেছি। এই ছাড় দেওয়া নিয়ে তীব্র আপত্তি জানায় ফাইবার সেবাদাতারা। ইন্টারন্যাশনাল বেস্ট প্র্যাকটিস বলে বাংলাদেশের উপর অনেক কিছু চাপায় দেওয়ার চেষ্টা করা হয়। একজন সার্ভিস দিতে পারছে না বলে তার ব্যবসাটা আমাকে দিয়ে দাও, এটা খুবই অন্যায় একটা আবদার। তবে ফাইবার প্রতিষ্ঠানের আপত্তি ধোপে টেকেনি। বিটিআরসির ২৯৩তম কমিশন সভায় DWDM মেশিন আমদানি ও নেটওয়ার্কে বসানোর অনুমতি মোবাইল অপারেটরদের দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে নিয়ন্ত্রক সংস্থাটি। আমরা এটাকে অবশ্যই সাধুবাদ জানাই। আমরা খুব দ্রুত সাইটগুলোকে ফাইবারাইজ করতে পারবো এবং এক্ষেত্রে আমাদের কষ্ট কিছুটা কমে আসবে। তত এফিশিয়েন্টলি নেটওয়ার্ক রান করতে পারবেন এবং আলটিমেটলি এর সুফলটা কারা পাবে হচ্ছে আমাদের সাবস্ক্রাইবাররা। শুধু তাই নয়, বিটিসিএল, রেলওয়ে সহ সরকারি প্রতিষ্ঠানগুলোকে নতুন করে ফাইবার নেটওয়ার্ক সম্প্রসারণের সুযোগও দিচ্ছে বিটিআরসি। শুভ খান, সময় সংবাদ, ঢাকা। দেখছেন এই সময় বাণিজ্য। সচিবালয়ে অর্থ প্রতিষ্ঠার সঙ্গে বৈঠকে বসেছেন IMF এর প্রতিনিধি দলের সদস্যরা। বিস্তারিত জানাতে সচিবালয় থেকে সরাসরি যুক্ত হচ্ছেন প্রসূন আশিস। দেখুন, আন্তর্জাতিক মুদ্রা তহবিল IMF এর যে $470 কোটি ঋণ দেওয়ার যে একটি চুক্তি হয়েছে বাংলাদেশের সঙ্গে, এই চুক্তির আওতায় কিন্তু এরই মধ্যে তিন কিস্তির কিন্তু অর্থ ছাড় হয়েছে। ইতিমধ্যে চতুর্থ কিস্তির যে টাকাটি দেওয়ার কথা ছিল সেই সময়ও পেরিয়ে গেছে। তো এরপরেই কিন্তু বাংলাদেশ বলছে চতুর্থ এবং পঞ্চম কিস্তির এই টাকাটি একসঙ্গে যাতে দেয়, সেই দাবিটি করা হয়েছে IMF এর কাছে। তো গতকাল IMF এর একটি উচ্চ পর্যায়ের একটি প্রতিনিধি দল বাংলাদেশে এসেছে। আমি একটু যদি জানিয়ে রাখতে চাই, এই যে চুক্তি অনুযায়ী যে IMF যে ঋণটি দেয় তার জন্য বেশ কিছু শর্ত কিন্তু বাংলাদেশ সরকারকে দিয়েছে। এই শর্তগুলো মূলত যখন এই চুক্তিটির একটি চুক্তি অনুযায়ী একটি কিস্তির ছাড় করা হয়, অর্থের ছাড় করা হয়, তার আগে কিন্তু সেই চুক্তিগুলোর শর্তগুলো বাংলাদেশ সরকার সেটি শর্তগুলো পূরণ করলো কিনা এবং সংস্কার উদ্যোগগুলো যেগুলো নেয়ার কথা সেগুলো নিল কিনা এটি পর্যবেক্ষণ করা হয়। তো গতকাল IMF এর যে প্রতিনিধি দলটি এসছে, সেই প্রতিনিধি দলটি আগামী 17 এপ্রিল পর্যন্ত বাংলাদেশে অবস্থান করবে এবং বাংলাদেশ সরকারের বিভিন্ন বিভাগের সঙ্গে, অর্থ বিভাগের সঙ্গে, জ্বালানির বিভাগের সঙ্গে, বিদ্যুৎ বিভাগের সঙ্গে, রাজস্ব বিভাগের সঙ্গে তারা কিন্তু বৈঠক করবে। তো আজকে এই মুহূর্তে একটি বৈঠক চলছে অর্থ উপদেষ্টার সঙ্গে। এই IMF প্রতিনিধি দলের 9 সদস্য বিশিষ্ট একটি প্রতিনিধি দল এই মুহূর্তে মিটিং করছে। আমরা সেই অর্থ বিভাগেই অবস্থান করছি, অর্থ মন্ত্রণালয়ে। তো কিছুক্ষণ পরে হয়তো এই বৈঠকের পরেই অর্থ উপদেষ্টাও জানাবেন যে বৈঠকে কি হলো। তো এরপরে বাংলাদেশ ব্যাংক সহ আরও যে সংশ্লিষ্ট বিভাগ তাদের সাথে বৈঠক করবে এবং সবশেষে আগামী 17 এপ্রিল তারা সবশেষ বৈঠকটি করবে অর্থ উপদেষ্টার সঙ্গে। তারপরেই তারা IMF কিন্তু আনুষ্ঠানিকভাবে একটি সংবাদ সম্মেলন করে জানাবে যে এই চতুর্থ এবং পঞ্চম কিস্তির অর্থ ছাড়ের বিষয়টি সবশেষ কী সিদ্ধান্ত নেওয়া হলো। মূলত এই ছিল IMF এর মিটিং এবং প্রতিনিধি দলের আজকে যে মিটিংটি চলছে এবং তাদের শর্ত অনুযায়ী চতুর্থ এবং পঞ্চম কিস্তির কি ভবিষ্যৎ দাঁড়াবে সেটির সবশেষ তথ্য। অর্থ উপদেষ্টা ও IMF প্রতিনিধি দলের বৈঠকের সবশেষ জানতে এতক্ষণ সরাসরি ছিলাম সচিবালয়ে। এই সময় বাণিজ্য। দিন দিন ময়মনসিংহে কমছে হলুদের আবাদ। কৃষি বিভাগের তথ্য মতে গত 5 বছরে হলুদের আবাদি জমি কমেছে 320 হেক্টর। ফুলবাড়িয়া উপজেলার পাহাড়ি লাল মাটির হলুদের চাহিদা দেশ জুড়ে থাকলেও এখন বাজারে কমেছে যোগান। প্রতি বিঘা জমিতে 12 থেকে 13 মণ হলুদ উৎপাদনে 60 থেকে 70 হাজার টাকা খরচ হয়, অথচ এবছর প্রতি মণ হলুদ বিক্রি হচ্ছে 5.5 থেকে 7 হাজার টাকা দরে। ইন্ডিয়ার হলুদটা যে কোনো উপায় বন্ধ হতো তাহলে আমরা হলুদের পর্যাপ্ত টাকাটা পাইতাম। এটা যদি রপ্তানি করেন তাহলে আমার মনে হয় যে হলুদটা অর্থকরী ফসল হিসেবে চিহ্নিত করা যাবে। কৃষি বিভাগ বলছে গত 5 বছরে ময়মনসিংহের ফুলবাড়িয়ায় হলুদের আবাদি জমি কমেছে 320 হেক্টর। সরকার যদি কোনোভাবে এই হলুদ চাষিদেরকে যদি প্রণোদনের মাধ্যমে বীজ, সার এটি যদি সরবরাহ করা যায় অথবা অন্য কোনো উপায়ে যদি উৎপাদন খরচটা কমানো যায় তাহলে কৃষকরা এই দামের মধ্যে থেকেও লাভজনক অবস্থায় পৌঁছতে পারবে। চলতি মৌসুমে হলুদের উৎপাদন হয়েছে হেক্টর প্রতি 4.01 মেট্রিক টন। ওবায়দুল হক, সময় সংবাদ, ময়মনসিংহ। পানির তেলের দাম কমে 7%।
যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে চীনের পাল্টা শুল্ক আরোপে বাণিজ্য যুদ্ধ আরও তীব্র হয়েছে, উদ্বেগ বাড়িয়েছে বিনিয়োগকারীদের। এতে কেবল শুক্রবারই জ্বালানি তেলের দাম 7% কমে 3 বছরের বেশি সময়ের মধ্যে সর্বনিম্নে পৌঁছেছে। ট্রেডিং ইকোনমিক্সের তথ্য বলছে শুক্রবার প্রতি ব্যারেলের দাম 6.5% কমে $65.6 নেমেছে, আর WTI ক্রুডের দাম ব্যারেল প্রতি 7.4% কমে $62 ঠেকেছে। ট্রাম্পের শুল্ক নীতির প্রতিক্রিয়ায় চীন পাল্টা 34% অতিরিক্ত শুল্ক আরোপ করায় বৈশ্বিক মন্দার শঙ্কায় প্রাকৃতিক গ্যাসের দামও কমেছে। 7.27% কমে প্রতি মিলিয়ন ঘনফুটের দাম দাঁড়িয়েছে প্রায় $4। ইয়ানুর শিফাত, সময় সংবাদ। এই ছিল এই সময় বাণিজ্য। সঙ্গে থাকুন সময়ের।